এদিকে এবার ২০ লক্ষ সৈন্য নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে মাঠে নেমেছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। হঠাৎ করে কেন শেখ হাসিনার পাশে দাঁড়ালেন পশ্চিমা বিশ্বরা? দর্শক, বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে জমকালো কুচকাওয়াজ আয়োজিত হল চীনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ যোগ দেন ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। হাসিনা অতি শীঘ্রই ভারতের সহযোগিতা নিয়ে ফিরবেন এবং তাকে বাধা দেওয়া হলে তার সাথে ইন্ডিয়ান আর্মিও ব্যাক করবেন, এবং এই কনফিডেন্সের উপর এখনো তার মাঝে মধ্যে রাস্তায় মিছিল করতে নামেন, যেটাই সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন অনেকটা অসহায়ত্বনার চেহারায় ফুটে ওঠেন। আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী সময় ওনার জন্য ঝামেলা হতে পারে বা আগামী দিনগুলোতে। তো সবকিছু মিলিয়ে একটা মাইন্ড কার চিপায় তিনি পড়ে আছেন যে তিনি আসলে কি ঘর সামলাবেন নাকি বাহির। এবার আস্তে আস্তে সেনাবাহিনী আপনাদের পাশে এসে দাঁড়াবে। এবার বাংলাদেশের সাধারণ মানুষকেও দেখানো উচিত ইউনূসের অকাত আর শেখ হাসিনার অকাত। ডিসেম্বরের বা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বড় একেবারে তাক্তাপালাট যাকে বলা হয় সেটা হয়ে যাবে। এনসিপি নেতার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ৪৯ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বোরকা পরা এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় একটি রেস্টুরেন্টে দেখা যায় এনসিপির ওই নেতাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রাণান্তকর চেষ্টা করছেন বিভিন্ন দেশে যোগাযোগ করার। অলরেডি ফ্রান্স না করে দিয়েছে, ইটালির মেলোলি না করে দিয়েছে, জার্মান চ্যান্সেলর না করে দিয়েছেন। সেনাবাহিনীর মধ্যে ক্যান্টনমেন্টগুলোতে সব তো জামাত শিবির নেই। আওয়ামী লীগ পন্থী যারা আছে, আওয়ামী লীগ পন্থী সেই সমস্ত সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে যে অনেক হয়েছে স্যার, আর না, আর আমরা এটা সহ্য করবো না। ডারবিন নাসির বলেন, মলম হাসনাত বলেন, সার্ভিস আলম বলেন, পেটলা নাহিদ বলেন, এই বাঘ থেকে তারা বিরাট দিয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরেছে আমরা ফান্দে পড়ে গিয়েছি, এখন আমাদের কান্না করে কোনো লাভ হবে না, এখন আমরা বিদেশও পালিয়ে যেতে পারবো না। সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ যে ১৫ জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে, এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার নয়। দর্শক, বিগত আগস্ট মাস জুড়েই শোনা গিয়েছিল আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে তাদের কামব্যাক করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। উত্তাল বিশ্ব, অবাক বিশ্ব, কি দেখালো চীন? হঠাৎ করে এবার বিশাল এক কুচকাওয়াজের অংশগ্রহণ করেছে, অর্থাৎ কুচকাওয়াজের অংশগ্রহণ করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ প্রেসিডেন্ট কিম জং উন এবং রাশিয়ার সর্বোচ্চ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা বিশ্ব তুলফার এবং ডোনাল্ড ট্রাম্প এক প্রকার চিন্তিত। অন্যদিকে তবে কি এবার রাশিয়ার এমন প্রদর্শনী, অর্থাৎ চীনের এমন প্রদর্শনীতে এবার কি খুব কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? আমরা সচরাচর বিভিন্ন সময় বিভিন্ন দেখেছি যে রাশিয়া এবং চীনের সাথে খুবই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল শেখ হাসিনার। তবে কি আবার কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখবো। অন্যদিকে সারা দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আমরা বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, যে ভিডিওটার মাধ্যমে বেশ কিছু তথ্য আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে অ্যাকাউন্ট সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন দেখতে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা সরাসরি একটা প্রতিবেদন দেখে আসবো, যে প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আসলেই চীন আসলে বিশ্বের মধ্যে কিভাবে এগিয়ে যাচ্ছে, তারা সামরিক সক্ষমতা দিয়ে, এবং তারা কিভাবে সারা বিশ্বের সাথে ডিল করার জন্য নিজেদেরকে প্রমাণ করতেছে, প্রস্তুত করতেছে, সেটা আপনারা জানতে পারবেন। দর্শক, আর বেশি কথা আমরা একটু দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে জমকালো কুচকাওয়াজ আয়োজিত হল চীনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ যোগ দেন ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বুধবার বেইজিং সময় সকাল ৯টায় তিয়েনআনমেন স্কয়ারে শুরু হয় প্যারেডটি। কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বয়ং প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। ১ ঘন্টা ১০ মিনিট ধরে চলে প্যারেড। চোখ জোড়ানো ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য। নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সহ কাটিং এজ প্রযুক্তির নানা সমরাস্ত্র প্রদর্শন করা হয়। উন্মোচন করা হয় লেজার প্রযুক্তি সম্পন্ন নতুন যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সহ আন্ডার ওয়াটার ড্রোন। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন,
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ যে 15 জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে, এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন। এবং তিনি বলেছেন যে এতে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো। এবং তিনি কিছু যুক্তিও দেখিয়েছেন। তো সেই ডেভিড বাকম্যান সবসময় সত্যের পক্ষে, মানবাধিকারের পক্ষে, কল্যাণের পক্ষে তিনি লিখেছেন। যে আওয়ামী লীগ তার উপর এত অন্যায় করেছে, তিনি এখন আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে লিখছেন। একজন সৎ সাংবাদিক, কোনো সন্দেহ নাই। তো তিনি তার টুইটার যে পোস্ট দিয়েছেন, ইংলিশে দিয়েছেন, সেটার বাংলা তর্জমা করলে যা দাঁড়ায়, মঞ্চ 71 যে সভা ডেকেছে, সেই সভাকে মোকাবেলা করার জন্য লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, সাংবাদিক পান্না সহ যে 15 জনকে পুলিশ গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তারের সিদ্ধান্তটা আসলে সরকারের কোন পর্যায় থেকে নেওয়া হয়েছে তা আমি জানি না। এবং কেন সরকার মনে করলো যে আওয়ামী লীগের প্রাক্তন রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী সহ এর আয়োজক অংশগ্রহণকারীদের মধ্যে 15 জনকে গ্রেপ্তার করাই হচ্ছে সঠিক ডিসিশন, এটাও আমার বোধগম্য নয়। তবে সরকারের ভিতরে এই সিদ্ধান্ত যে নিয়ে থাকুক, তা অবশ্যই সরকারের এবং দেশের স্বার্থের জন্য ভালো নয়। ওই সভায় বক্তারা যা বলেছিল তার সাথে আপনি একমত বা দ্বিমত পোষণ করতে পারেন। এবং নিঃসন্দেহে এই সভায় কিছু কিছু লোক এমন কিছু কথা বলেছে যে বর্তমান বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দলের কাছে এই কথাটা উস্কানিমূলক মনে হতে পারে। কিন্তু এটা তো স্পষ্ট যে আটককৃত এই 16 জন ব্যক্তি তারা এই সভায় অংশ নিয়ে কোনো ফৌজদারি অপরাধ করেনি। এই সরকার এবং পুলিশ যদি তারা এই দেশকে নতুন করে গড়ে তুলতে চায়, তবে তাদের বুঝতে হবে যে রাজনৈতিক সুবিধার জন্য মানুষকে গ্রেপ্তার করা এবং তাদের মানবাধিকার হরণ করা কোনো যুক্তিসঙ্গত কারণ নয়। আওয়ামী লীগের অধীনে এত কিছু ভুল হবার পিছনে মূলত এই দৃষ্টিভঙ্গিটাই ছিল। এবং আজকের বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই মূল দৃষ্টিভঙ্গিটাই এখনো জীবন্ত এবং ভালোভাবে বেঁচে আছে। একটু ভিন্নমত হলেই তাকে গ্রেপ্তার করতে হবে, জেলে ভরতে হবে, এটা হচ্ছে ঠিক আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো। এবং এই সরকারের মধ্যেও এই মনোভাবটা খুব ভালোভাবে বেঁচে আছে। এবং এই 16 জনকে গ্রেপ্তারের পিছনে সেই একই দৃষ্টিভঙ্গি কাজ করতেছে, যে দৃষ্টিভঙ্গি হাসিনা সরকার পোষণ করত। এবং পুলিশ যে এই 16 জনকে গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তার প্রক্রিয়াটা ভুল ছিল শুধু তাই নয়, বরং এই যে এটা মব সৃষ্টি করে যেই সব মানুষজন এসে লতিফ সিদ্দিকী সহ অন্যজনকে হেনস্থা করলো, সেই জনগণকেও সরকার বুঝালো যে তোমরা যা করেছো তা ঠিকই করেছো। যারা সেখানে মব সৃষ্টি করেছে, ওরা যে অপরাধ করেছে, ওরা যে অন্যায় করেছে, এটা তো সরকার বলেইনি, বরং সরকার যারা মবের শিকার হয়েছে, যারা ভিকটিম, তাদেরকে গ্রেপ্তার করে সরকার ওই মবকারীদেরকে উৎসাহ দিয়েছে। সরকারের এই বেআইনি গ্রেপ্তার সরকারের ব্যাপারে এমন একটা ধারণা দেয় যে সরকারের বিশাল অংশ মনে করে যে তারা 71 সালের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে এই 16 জনকে সরকারের গ্রেপ্তার করার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা প্রতিষ্ঠিত করতে সুবিধা হবে যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এবং পুলিশ এই 16 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ফৌজদারি মামলা দায়ের করেছে এবং আদালত জামিন নিষিদ্ধ করে কারাগারে প্রেরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা কি? অভিযোগটা কেবলই হাস্যকর একটা অভিযোগ। অভিযোগ হচ্ছে, মানে এফআইআর এ বলা হয়েছে যে লতিফ সিদ্দিকী এবং বাকি 16 জন একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এবং এটি স্পষ্টতই একটি সরাসরি রাষ্ট্রীয় মিথ্যা, যা আওয়ামী লীগের আমলে পুলিশের মুখ থেকে আমরা এই ধরনের মিথ্যা কথা হর হামেশাই শুনতাম। যখন আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের সভা সমাবেশ ভণ্ডুল করতো এবং তাদের গ্রেপ্তার করতো, তখন আওয়ামী লীগের পুলিশও ঠিক একই কথা বলতো। কেউ কি আমাকে বলতে পারেন যে আওয়ামী সরকারের আমলে পুলিশের দায়ের করা জালিয়াতি মামলা এবং এই মামলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নাই। এবং এই ধরনের রাষ্ট্রীয় প্রতারণামূলক মামলার বিরুদ্ধে আদালতও কিন্তু একই ভূমিকা পালন করতেছে। আদালত ঠিক হাসিনার আমলেও জামিন দিত না, এই আমলেও আদালত জামিন দিচ্ছে না। তার মানে আদালতও রাষ্ট্রীয় এইসব প্রতারণামূলক মামলাকে প্রশ্রয় দিচ্ছে। নিঃসন্দেহে এমন অনেক রাজনৈতিক শক্তি আছে বা গোষ্ঠী আছে যারা আসলেই কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে চায় এবং তারা নির্বাচন বাতিলের উপায় চায়। কিন্তু এই 16 জনের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম করার কোনো সলিড প্রমাণ নাই। এবং সরকারের এই ধরনের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার, এগুলো কেবল জাতিকে আরো বিভাজিত করবে, অসন্তোষকে উস্কে দেবে। এবং অবশ্যই আওয়ামী লীগের আমলে যে মিথ্যা মামলা হতো, সেই পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতি কতটুকু পার্থক্য, কতটুকু মিল, এটা নিয়ে একটা ঘোরতর সন্দেহ সৃষ্টি করবে এবং প্রশ্নের জন্ম দিবে। তো দর্শক, নিঃসন্দেহে ডেভিড বাকম্যান সত্য কথাই বলেছেন যে কিছু লোকজন তারা পুলিশের অনুমতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টাকা দিয়ে রুম ভাড়া করে তারা 72 সালের সংবিধান রাখতে হবে, সংবিধান বাতিল করা যাবে না, এই বিষয়ে একটা আলোচনা করতেছিলেন। একটি গণতান্ত্রিক দেশে তারা তাদের এই দাবির পক্ষে আলোচনা করতেই পারেন, কথা বলতেই পারেন বা মিটিং করতেই পারেন। কিন্তু সেইখানে এভাবে কিছু লোক এসে হামলা করলো। লতিফ সিদ্দিকী, তিনি আওয়ামী থেকে বহিষ্কার হয়েছেন সেই এক যুগ আগে, সেই লতিফ সিদ্দিকী সহ অন্যদেরকে হেনস্থা করলো, হেনস্থা করে কারাগারে প্রেরণ করলো, জামিন নামঞ্জুর করলো। এটা অবশ্যই নিন্দনীয়। এবং আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে যে ডেভিড বাকম্যান একজন স্বনামধন্য আন্তর্জাতিক সাংবাদিক। তো সেই ডেভিড বাকম্যান যা বলেছেন আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত। আমি আশা করব
এই ধরনের মেরিটলেস মামলাগুলো সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করে। সুতরাং আমি সরকারকে আহ্বান জানাবো যে অবিলম্বে এদের জামিন দিয়ে কারাগার থেকে মুক্ত করে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের যে অবস্থাটা, এটা যদি দেখার মেশিন থাকতো, আমার মনে হয় যে ওনার চেহারা মাঝে মাঝে যখন দেখি বা ধরেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে উনি যখন বৈঠক করেন, অনেকটা অসহায়ত্ব ওনার চেহারায় ফুটে ওঠে। এটা মূল কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের যে স্টেক হোল্ডার যারা আছেন পলিটিক্যালি বা ধরেন মাঠ পর্যায়ে যারা ভাইব ক্রিয়েট করতে পারেন, তো সেই ভাইবটা ক্রিয়েটের জন্য এতদিন যাবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি কোনো রাজনৈতিক দলকে লিড না করলেও এনসিপির একটা মদত অথবা সমর্থন তিনি মাঠ পর্যায়ে পেতেন, যেখানে তিনি কি বলা হয় যে ধরেন একটা ইস্যুতে তিনি আটকে যাচ্ছেন অথবা এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তো মাঠ পর্যায়ে ওনার স্পোকার হিসাবে বা স্পিকার হিসাবে এনসিপির নেতাকর্মীরা কথা বলতো। কিন্তু গেল 2 থেকে 3 মাস যাবত নির্বাচনকে কেন্দ্র করে এই এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের ফাটল আছে, যেমন উপদেষ্টা আসিফ আবার আসিফ নজরুল স্যার, ওনাদের মধ্যে ডিভাইডেশন আছে। ইভেন ডক্টর ইউনূসকেও নানান কটূক্তি অথবা খুবই কড়া ভাষায় এখন প্রতিবাদ করছে এনসিপি। তো এই মুহূর্তে তিনি আসলে করবেন কি? কেন এতগুলো কথা বললাম? আজকে ওনার সাথে 7টি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে, গতকালকে বেশ কয়েকটা হয়েছে। তো এই টোটাল আলোচনার যে মূল বিষয়বস্তুটা ছিল ভিপি নূরকে নির্যাতন ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ করা, আওয়ামী লীগের ফেসিজমের দোসর হিসাবে অথবা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। কারণ জাতীয় পার্টির লেজ ধরে অথবা জাতীয় পার্টির মধ্যে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের পুনর্বাসন করতে পারে, অথবা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থানগুলো বা রাজনৈতিক কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত করতে পারে, অথবা রাষ্ট্রের মধ্যে নিজেদের অবস্থান পুনর্গঠন এই কাজগুলো করতে পারে। সেই পারসেপশন এবং কি বলা হয়েছে কনসেপ্ট থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে মোটামুটি 25টা দল তারা এক ধরনের একমত পোষণ করেছেন। এখন তারা যেটা পোষণ করেছেন এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, কিন্তু সরকারে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন কিনা, অথবা তার সরকার। দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।